আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কোশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসের এই লেকচারটিতে আমরা অর্গানিক কেমিস্ট্রি যে রিঅ্যাকশনস পার্ট 2 আছে না, সেই রিঅ্যাকশনস পার্ট থেকে কি টাইপের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো সলভ করব এবং তার সাথে যদি থিওরিক্যাল প্রয়োজন হয় সেই থিওরিক্যাল ইনশাআল্লাহ করে দেব। তো অর্গানিক রিঅ্যাকশনস এর ইম্পর্টেন্স যদি দেখি আমরা, সাধারণত এটা ডাবল সেট টপিক, তবুও দেখা যায় রিসেন্ট বছরে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার একটা টেন্ডেন্সি বেড়ে গেছে আর কি। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি তোমার সাথে একটু বলে রাখা ভালো যে আমাদের বিভিন্ন রাইটারের বইগুলোতে এই টপিকটাকে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। যেমন আমরা যদি মেইন যে দুই রাইটারের কেমিস্ট্রি বই পড়ি, মানে বাংলা ভার্সন হাজি স্যার, কবি স্যার, ইংলিশ ভার্সন হাজি স্যারের বইটা একটু নাকসারের বই নামে পরিচিত হয় আর কি। তো ওই বইটাতে কিন্তু মানে এই টপিকটাকে আলাদা একটা টপিক আকারে আমার ডেসক্রিপশন দেওয়া আছে। তার পরে কিন্তু গিয়ে ওই সিরিজ মূল সিরিজগুলো আলাদা আলাদা করে আলোচনা করছে। আর কবি স্যারের বইটা আবার যে সিরিজের রিঅ্যাকশন সেই সিরিজের সাথে আবার আলাদা করে আলোচনা করা আছে। সেটা তোমাদের বই পড়তে গেলে অসুবিধা হয়, কিন্তু যখন তোমরা সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রি শেষ করে ফেলবা তখন এটা ওরকম প্রবলেম থাকে না, আগে পরে পড়া ওরকম কোনো সমস্যা না। যেহেতু আমরা টেক্সট বুক হিসেবে হাজি স্যারের বইটাকে ফলো করি, এই কারণে আমরা আমাদের যতগুলো কন্টেন্ট যতগুলো আমাদের কোচিং এর যতগুলো বই আছে সবগুলো বইতে ওই হাজি স্যারের বই সিকোয়েন্সটাকে ফলো করার ট্রাই করি আর কি। তো চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্গানিক রিঅ্যাকশনস রিসেন্ট বছর ভর্তি পরীক্ষা ভালোই এসেছে, 2023 আসছে, ডেন্টাল এই বছর আসছে। আর কোশ্চেন কেমন হয়? কোশ্চেন হচ্ছে জাস্ট রিঅ্যাকশনের মানে এখানে এক্সাম্পল আসে আর কি। মানে কোশ্চেন টাইপ যদি চিন্তা করি, হ্যাঁ কোশ্চেন টাইপ যদি আমরা চিন্তা করি তখন দেখো এখানটাতে এক্সাম্পল আসতে পারে। কি টাইপের এক্সাম্পল আসবে ভাইয়া? এক্সাম্পলগুলো সাধারণত নিউক্লিওফিলিক, নিউক্লিওফাইল, ইলেক্ট্রোফাইল এরা মানে এক্সাম্পলগুলো আসতে পারে পরীক্ষায়। এছাড়া আমরা দেখি এখানে বিভিন্ন অর্ডার আছে, অর্ডারগুলো পরীক্ষাতে আসে, বিভিন্ন অর্ডার, ধরো রিঅ্যাক্টিভিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার, এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে। আরেকটা হলো রিঅ্যাকশন থেকে ডিরেক্ট কোশ্চেন, হ্যাঁ রিঅ্যাকশন থেকে ডিরেক্ট কোশ্চেন হয়ে থাকে। তো এই মোটামুটি কোশ্চেন টাইপ। রিঅ্যাকশন থেকে কি কোশ্চেন হবে? রিঅ্যাকশনের কোশ্চেন স্পেসিফিক, কোন রিঅ্যাকশনের প্রোডাক্ট কি, কোন রিঅ্যাকশনের টাইপ কি, মানে এটা কি অ্যাডিশন নাকি সাবস্টিটিউশন নাকি এলিমিনেশন এই টাইপের আর কি। কোন রিঅ্যাকশনের জন্য আমরা কোন কন্ডিশনস ব্যবহার করি, কন্ডিশনস, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন টাইপ। এখন চলো আমরা শুরু করি। রিঅ্যাকশন মেকানিজম অফ দ্য অর্গানিক কম্পাউন্ড। এখন অর্গানিক কম্পাউন্ডে হচ্ছে কি ধরনের মেকানিজম অফ রিঅ্যাকশন হয়, হ্যাঁ আমরা এই জিনিসগুলো আগে একটু দেখার ট্রাই করি। চলো তো আমরা যদি একটা রিঅ্যাকশন করতে চাই, প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে হচ্ছে বন্ড ফিশন করা, বন্ড ফিশন বা বন্ড লাইসিস করা আর কি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে আমরা যখন বন্ড লাইসিস করব তখন দুই ভাবে আমরা লাইসিস করতে পারি। ধরো এক্স ওয়াই একটা কম্পাউন্ড আছে, এখানে এক্স ওয়াই আরেকটা কম্পাউন্ড আছে। এখন এটা যদি এরকম হয়, হ্যাঁ এটা যদি বন্ড লাইসিসটা যদি এরকম হয় যে এই এক্স এবং ওয়াই এটাকে যদি আমরা যার যার ইলেকট্রন যদি তার কাছে ফিরিয়ে দিতে পারি, ঠিক আছে, যার যার ইলেকট্রন যদি তার কাছে ফিরিয়ে দিতে পারি, আমরা এই ধরনের ডিভিশন বা এই ধরনের লাইসিসকে বলে থাকি হোমোলাইসিস ফিশন, ঠিক আছে, হোমোলাইসিস ফিশন, ঠিক আছে। আর যদি এরকম হয় যে না একদিকে ইলেকট্রন বেশি গেছে আরেকদিকে ইলেকট্রন কম গেছে, সো যেদিকে ইলেকট্রন বেশি যাবে যেদিকে ইলেকট্রন কম যাবে, হ্যাঁ তো যেদিকে ইলেকট্রন বেশি গেছে ওইদিকে দেখো নেগেটিভ আর অন্যদিকে পজিটিভ হবে, তাই না? এই ধরনের ফিশনকে আমরা বলি হেটেরোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন, ঠিক আছে। তাহলে হোমোলাইটিক ফিশন আছে আর হেটেরোলাইটিক ফিশন আছে। এখন আসি আমরা যে এই হোমোলাইটিক ফিশনে কি প্রোডাকশন হয়, হেটেরোলাইটিক ফিশনে কি প্রোডাকশন হয়, একদম ঝটপট দেখে ফেলো। হোমোলাইটিক ফিশনে প্রোডাকশন হবে হচ্ছে আমাদের মানে হোমোলাইসিস অথবা হোমোলাইটিক ফিশন যাই বলি না কেন, এখানে প্রোডাকশন হবে হচ্ছে ফ্রি রেডিক্যাল, ধরো এক্স এবং হচ্ছে ওয়াই, এখানে ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হবে। আর হেটেরোলাইটিকের মধ্যে দেখো কি প্রোডাকশন হবে, এক্স এর জায়গায় একটা মাইনাস লিখছি, ওয়াই এর জায়গায় একটা প্লাস লিখছি, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস এবং প্লাস দুইটা আলাদা আলাদা লিখলাম না, তাহলে এই দুইটার আবার আলাদা আলাদা নাম আছে। এদের আবার আলাদা আলাদা নামটা কি? যেটাতে দেখলাম মাইনাস লিখছি ও নিজে নেগেটিভ কিন্তু ও চাবে কাকে পজিটিভকে, তার মানে এটাকে আমরা বলে থাকি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি নিউক্লিওফাইল। আর যে নিজে পজিটিভ হয়েছে ও কাকে যাবে নেগেটিভকে যাবে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ইলেকট্রোফাইল, এটাকে বলে থাকি আমরা ইলেকট্রোফাইল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রোফাইল সম্পর্কে জানলাম, নিউক্লিওফাইল সম্পর্কে জানলাম এবং আমরা এখান থেকে ফ্রি রেডিক্যাল সম্পর্কে জানলাম, ফ্রি রেডিক্যাল, ওকে। আচ্ছা এখন এই ফ্রি রেডিক্যাল সম্পর্কে এক্সট্রা কিছু কথাবার্তা জানতে হবে, চলো আমরা জেনে নিই যে এই ফ্রি রেডিক্যালগুলোর এক্সট্রা কি কি কথাবার্তা বা ফ্রি রেডিক্যাল জিনিসটা কি। ধরো আমরা যখন ক্লোরিন ধরো চিন্তা করো, ক্লোরিন ফ্রি রেডিক্যালের কথা বলতেছি, এই হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। সবসময় দেখবা যে ক্লোরিন ফ্রি রেডিক্যালের মধ্যে এর পাশে একটা ইলেকট্রন এরকম করে বোঝানো হয়, এর মানে কি এটা এক্সট্রা ইলেকট্রন না। যদি ক্লোরিন এনআয়ন হইতো তখন তার মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকতো, কিন্তু যখন ফ্রি রেডিক্যাল অবস্থায় ক্লোরিন থাকে তখন তার ইলেকট্রন নাম্বার কিন্তু সেম থাকে, হ্যাঁ তাহলে ইলেকট্রনের কোনো চেঞ্জ নাই, ইলেকট্রন নাম্বার সেম থাকে। তাহলে এটা আলাদা করে দেখানোর মানে হলো যে এই ইলেকট্রনটা এই ক্লোরিনের তার নিজের যে অরবিট আছে সেই অরবিটে নাই, তার চেয়ে উপরের কোনো অরবিটে এটা আছে আর কি বা অবস্থান করতেছে আর কি, ঠিক আছে। তাহলে গেল এখন হলো যেহেতু এটা উপরের অরবিটে অবস্থান করতেছে তার মানে এটা বোঝাই যায় যে এটা হচ্ছে পার্মানেন্ট কোনো কিছু না এবং এটা খুবই একটা টেম্পোরারি স্টেট, ঠিক আছে, এবং এটা খুবই একটা টেম্পোরারি স্টেট, ঠিক আছে। তারপর দেখো যে যেহেতু এটা টেম্পোরারি স্টেট তার মানে হলো এটা খুব রিঅ্যাকশনে খুব বেশি দ্রুত পার্টিসিপেট করবে, তার মানে আমরা এটাকে বলতে পারি যে এটা হলো কি রিঅ্যাক্টিভ, ওকে। তাহলে ফ্রি রেডিক্যালগুলো সাধারণত ফ্রি রেডিক্যাল মেকানিজম আছে, এই মেকানিজমের মাধ্যমে হচ্ছে বিভিন্ন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে আর কি। এখন এই জায়গাটাতে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, যেটা হলো কি এই যে আমরা অর্গানিক কেমিস্ট্রি যে রিঅ্যাকশনগুলো পড়বো বেসিক্যালি আমরা আমাদের এই রিঅ্যাকশনগুলোকে ব্রড হেডিং এর মধ্যে যদি নেই আমরা তিনটা চারটা টাইপে ভাগ করতে পারি আর কি, ঠিক আছে। যেমন আমাদের যে প্রথম ডিভিশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, হ্যাঁ একটা টাইপের রিঅ্যাকশন হয় হচ্ছে অ্যাডিশন, একটা টাইপের রিঅ্যাকশন হয় হচ্ছে সাবস্টিটিউশন, ওকে। আর একটা টাইপের রিঅ্যাকশন হয় হচ্ছে এলিমিনেশন, ওকে। এখন আসি আমরা কোন টাইপের রিঅ্যাকশনের মধ্যে কি হচ্ছে, কোন টাইপের রিঅ্যাকশনের মধ্যে কি ঘটতেছে সেটা যদি আমরা একটু ভালো মতন দেখার ট্রাই করি আর কি, হ্যাঁ ওকে। চলো তাহলে এই যে অ্যাডিশন রিঅ্যাকশন যেটা হয় এটাতে হবে কি একটা পাই বন্ড ভাঙবে, পাই বন্ড ভেঙে সিগমা বন্ড ফর্ম করবে। সাবস্টিটিউশনে কি হবে, সিগমা বন্ড ভাঙবে আবার একটা সিগমা বন্ড ফর্ম করবে। এলিমিনেশনের মধ্যে কি হবে, সিগমা বন্ড ভাঙবে আবার একটা পাই বন্ড ফর্ম হবে আর কি, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো যে অ্যাডিশন রিঅ্যাকশনটা সেখানেই হবে যে জায়গাটাতে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা সেই জায়গাতেই হবে যেখানটাতে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। সাবস্টিটিউশন সাধারণত সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এখানে বন্ড লিখে রাখলাম আর কি, ওকে। আর এলিমিনেশনটা সাধারণত যেখানে সিঙ্গেল বন্ড আছে সেখানে হবে এবং সিঙ্গেল বন্ড ভেঙে এখানে একটা ডাবল বন্ড ফর্ম হবে আর কি, ওকে। আচ্ছা এখন হিসাব করলে দেখা যায় যে এই অ্যাডিশন রিঅ্যাকশনটা যেটা না এটা আবার তিনটা মেকানিজমের মাধ্যমে হতে পারে। এই অ্যাডিশন রিঅ্যাকশনটা হতে পারে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে, ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হতে পারে। এটা হতে পারে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক। এটা হতে পারে নিউক্লিওফিলিক, ওকে। এখন আসি ভাইয়া যে কোথায় কোনটা হবে সেটা একটু আমরা দেখে ফেলার ট্রাই করি। দেখো ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে এটা হয় সাধারণত বেনজিনের মধ্যে, ঠিক আছে। সাধারণত বেনজিনের মধ্যে বেনজিনের যে অ্যাডিশন হয় হাইড্রোজেন অ্যাড করলাম, ক্লোরিন অ্যাড করলাম, হাইড্রোজেন অ্যাড করে আমরা এখানে কি করি দেখো, যেমন ক্লোরিনের কথা যদি চিন্তা করো, বেনজিনের সাথে যদি ক্লোরিনের রিঅ্যাকশন দিই, ধরো এখানে ক্লোরিনের রিঅ্যাকশন দিলাম এবং এখানে ইউভি দিলাম, ক্লোরিন ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়ে এখানে আলটিমেটলি আমাদেরকে যেটা প্রোডাকশন করে দিবে সেটা হবে হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড আর কি, ঠিক আছে, অনেকগুলো ক্লোরিন। আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা কোথায় হবে ভাই, দেখো যে জায়গাটাতে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড যেখানটাতে আছে, এখানে কি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আশেপাশে চারদিকে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেছে। তো ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেলে এখানে কি এসে অ্যাটাক করতে পারবে, একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করতে পারবে, সো এটা হবে ইলেকট্রোফিলিক, মানে অ্যালকিন অ্যালকাইন এগুলাতে হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে, ওকে। যেমন আমরা বই যখন পড়বো তখন আমরা দেখবো যে বই আছে যে তোমার কালার চেঞ্জ রিঅ্যাকশন ইন অ্যালকিন এন্ড অ্যালকাইন, মানে আইডেন্টিফিকেশন যে রিঅ্যাকশন আছে অ্যালকিন অ্যালকাইন এগুলো সাধারণত ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয় আর কি, হ্যাঁ। এখন আসলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা সাধারণত কার্বনিল গ্রুপের মধ্যে হয়ে থাকে আর কি। কেন ভাই এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয় এটা যদি আমরা একটু বুঝে নিই, দেখো কেন এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে। ধরো তুমি এখানে এই অক্সিজেন এবং কার্বন এই দুইটার মধ্যে এখানে
বন্ড আছে। সো এই বন্ডের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। সো এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য দেখা যাবে যে অক্সিজেনের এখানে নেগেটিভ হইছে, কার্বনের এখানে পজিটিভ হইছে। ওকে, সো এই যে কার্বনের এখানে পজিটিভ হলো মানে এখানে নিউক্লিওফাইল যে সে এখানে এসে অ্যাটাক করতে পারবে। নিউক্লিওফাইল মানে সে কোথায় এসে অ্যাটাক করবে? পজিটিভের কাছে অ্যাটাক করবে। সো এখানে দেখা যায় অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমরা এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হইতে দেখি আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে আসি আমরা আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা আছে এটার ক্ষেত্রেও দেখা যায় যে আমরা এরকম তিনটা মেকানিজমে রিঅ্যাকশন হইতে দেখি। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, আবার এখানেও আছে ইলেকট্রোফিলিক, এখানেও আছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক এখানেও হয় নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। ওকে, এটা শুধু ইউ। ওকে, এখন ফ্রি রেডিক্যালটা কোথায় হবে, ইলেকট্রোফিলিকটা কোথায় হবে, নিউক্লিওফিলিকটা কোথায় হবে, চটপট দেখে ফেলি চলো। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন সাধারণত হয় অ্যালকেনের মধ্যে। হ্যাঁ, এই যে আমরা যেটাকে বলি মিথেন, মিথেনের মধ্যে ক্লোরিন যদি দেই ইউভিতে দিয়ে, এই যে দেখো এটা যে আলটিমেটলি আমাদের একটা চেইন রিঅ্যাকশন হয় CH3Cl, আলটিমেটলি এটা রিঅ্যাকশন হইতে হইতে কার্বন টেট্রাক্লোরাইড ফর্ম করে। এটা হয় হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা তারপর দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কোথায় হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয় হচ্ছে বেনজিনের মধ্যে। ঠিক আছে, মানে বেনজিনের মধ্যে যত রকমের সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে হয় হ্যালোজিনেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফট সবগুলাই হচ্ছে দেখি আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। আর আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা সেটা আমাদের কিন্তু সেই বিখ্যাত রিঅ্যাকশন যেটাকে বলি আমরা এসএন রিঅ্যাকশন। সো এটা হবে হচ্ছে আমাদের যে অ্যালকাইল হ্যালাইড আছে না, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে হবে এবং এটা কিন্তু আবার দুই ভাবে হয়। এটা কিন্তু আবার দুই ভাবে হয়, একটা হয় হচ্ছে SN1 আর একটা হয় হচ্ছে SN2। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো ইনশাআল্লাহ সামনে। এখন আসলে এলিমিনেশন রিঅ্যাকশন। এই এলিমিনেশন রিঅ্যাকশনটা আবার দুই টাইপের হতে পারে, E1 হতে পারে, E2 হতে পারে, E1 E2 দুই ভাবে হতে পারে। তবে এটাও সাধারণত যেহেতু সিঙ্গেল বন্ড ভেঙে পাই বন্ড ফর্ম হয়, হ্যাঁ, এটাও ইলেকট্রোফিলিক হতে পারে, নিউক্লিওফিলিক হতে পারে। ঠিক আছে, এটা দুই ভাবে হয়, ইলেকট্রোফিলিক হয়, নিউক্লিওফিলিক হয়। এটা ফ্রি রেডিক্যাল আমরা এরকম পাই না। ঠিক আছে, এটা ইলেকট্রোফিলিক হয়, ইলেকট্রোফিলিক আছে, নিউক্লিওফিলিক আছে, নিউক্লিওফিলিক আছে। ঠিক আছে, আচ্ছা তো এই মোটামুটি আমাদের ব্রড হেডিং এর রিঅ্যাকশনসগুলো। আরো এক টাইপের রিঅ্যাকশন আমরা পাই, সেই রিঅ্যাকশনটাকে আমরা কি বলি, সেই রিঅ্যাকশনটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের যেই তোমার আইসোমারিজম যে রিঅ্যাকশনটা আছে না, আইসোমারাইজেশন রিঅ্যাকশন, সেটাও কিন্তু অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে পড়ে। সো বেসিক্যালি আমরা অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে এখানে তিনটা দেখলাম, একটা এডিশন, একটা সাবস্টিটিউশন আর একটা এলিমিনেশন। আরো একটা রিঅ্যাকশন আছে অর্গানিকের। হ্যাঁ, সেই রিঅ্যাকশনটা কি, সেই রিঅ্যাকশনটা হলো আমাদের যে তোমার আইসোমারাইজেশন রিঅ্যাকশন। ওকে, সো এই মোটামুটি আমাদের অর্গানিক রিঅ্যাকশনসের খুব বেসিক। এটাকে বেস করে আমরা আমাদের সামনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবো। তো চলো দেখি প্রথমে কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইলেকট্রোফাইল। আচ্ছা আমরা একটু পড়ে নিই ইলেকট্রোফাইল আমরা চিনব কিভাবে। আমরা তো থিওরি জানি যে ইলেকট্রোফাইল হচ্ছে সে যে হচ্ছে কি ইলেকট্রনের প্রতি যার অ্যাফিনিটি আছে। তো আমরা এখান থেকে জানবো যে ইলেকট্রোফাইল হচ্ছে তারাই যারা নিজেরা হচ্ছে কি ক্যাটায়ন, যারা নিজেরা হচ্ছে কি ক্যাটায়ন, এরা হবে হচ্ছে ইলেকট্রোফাইল। কারণ যে কিনা ক্যাটায়ন, যে নিচে পজিটিভ, সে কিন্তু আরো ইলেকট্রনকে চাইবে নিউট্রাল হওয়ার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাটায়নিক ইলেকট্রোফাইল। তো এখন নিউট্রাল ইলেকট্রোফাইল লাগবে না, নিউট্রাল ইলেকট্রোফাইল আছে যাদের মধ্যে আমরা দেখি অক্টেট কন্ট্রাকশন হয়, যাদের মধ্যে আমরা দেখি অক্টেট কন্ট্রাকশন হয়, তারা হচ্ছে সাধারণত নিউট্রাল ইলেকট্রোফাইল হয় আর কি। ঠিক আছে, তো অক্টেট কন্ট্রাকশন এটা বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আমাদের কিছু আলাদা টেকনিক আছে। যেমন আমরা ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করি। ইলেকট্রন নাম্বারটা কোথায় ক্যালকুলেট করব, ইলেকট্রন নাম্বার ইন লাস্ট শেল। ঠিক আছে, লাস্ট শেলের যে ইলেকট্রন আছে এটাকে দেখবো, তার সাথে সিগমা বন্ড যেটা আছে, হ্যাঁ, সিগমা বন্ড অথবা সিগমা বন্ড না গুনে আমরা এখানে এলিমেন্ট কতগুলো অ্যাড আছে সেটাও গুনতে পারি। সো এই রেজাল্টটা যদি দেখি লেস দেন 8 হয়, তখন আমরা তাকে বলবো যে এখানে অক্টেট কন্ট্রাকশন হয়েছে। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা এটা একটু চেক করি কোন জায়গাতে আমরা কোনো কিছু পাই কিনা, ইলেকট্রোফাইল কোথাও আছে কিনা আমরা খুঁজে বের করার ট্রাই করি। আর সাধারণত নিউক্লিওফাইল হিসেবে কারা কাজ করবে, আচ্ছা ইলেকট্রোফাইল তো দেখে ফেললাম, নিউক্লিওফাইলটা একসাথে দেখে ফেলি। তাহলে নিউক্লিওফাইল হিসেবে কারা কাজ করবে, নিউক্লিওফাইল। ঠিক আছে, এখানেও আমরা দুই রকম দেখি। তাহলে উল্টাটা চিন্তা করো, ইলেকট্রোফাইল যদি ক্যাটায়ন হয় তাহলে নিউক্লিওফাইল কি হবে, অ্যানায়ন, যে নিজে অ্যানায়ন, যার মধ্যে নেগেটিভ চার্জ আছে, সে পজিটিভের কাছে এসে নিউট্রাল হতে যাবে। অথবা যার মধ্যে আমরা দেখব লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন থাকলেও সে কি করবে, ওই ইলেকট্রনগুলো দিয়ে সে হচ্ছে এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে চাইবে আর কি, লোন পেয়ার ইলেকট্রন যার মধ্যে আছে। ঠিক আছে, ওকে, এখন তাহলে আমরা যদি এটা সলভ করি, এটা সলভ করলে কিভাবে হচ্ছে দেখো, যে এই যে এখানে ওয়াটারের এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। সো এটা কি হবে, এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। হ্যাঁ, কারণ তার নিজের ইলেকট্রন বেশি আছে। অ্যামোনিয়াতে ইলেকট্রন আছে, তার মানে এটাও নিউক্লিওফাইল। অ্যালকোহলে ইলেকট্রন আছে, এটাও নিউক্লিওফাইল। তাহলে আমরা দেখলাম এই তিনটাই হচ্ছে কি নিউক্লিওফাইল। কিন্তু এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এখানে আমরা কোনো অ্যানায়ন দেখতে পাচ্ছি না, কোনো ক্যাটায়ন দেখতে পাচ্ছি না। ক্যাটায়ন হলে আমরা এটাকে বলে ফেলতাম এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে আমাকে চেক করতে হবে যে অ্যালুমিনিয়ামের মানে যেই লাস্ট শেল যেটা আছে এখানে কয়টা ইলেকট্রন আছে, তিনটা ইলেকট্রন আছে। আউটার শেলে তিনটা ইলেকট্রন আছে আর কি। ঠিক আছে, তো এটা আউটার শেলে তিনটা ইলেকট্রন যদি থাকে, এটা কয়টা সিগমা বন্ড করেছে, তিনটা সিগমা বন্ড করেছে। তার মানে আমরা এটা সহজে আরো বলবো কয়টা এলিমেন্টের সাথে অ্যাড আছে, তিনটার সাথে অ্যাড আছে, Cl3 যেহেতু এভাবেও পারা যায়। 3 + 3 যদি যোগ করি 6 হয়। 6 কি 8 এর চেয়ে কম নাকি বেশি? যেহেতু 6 আমরা দেখলাম যেটা হলো 8 এর চেয়ে কম, লেস দেন 6, লেস দেন যেহেতু 8, সো আমরা এটাকে বলতে পারি যে এখানে অক্টেট কন্ট্রাকশন হয়েছে। সো অক্টেট কন্ট্রাকশন যদি হয় এটা আমাদের পারফেক্ট অ্যান্সার। এটা একটা ইলেকট্রোফাইল যেটা ইলেকট্রন কি করতে পারে, তার নিজের মধ্যে একসেপ্ট করতে পারবে এবং এটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউক্লিওফাইল। জাস্ট আগের মতো করে কোশ্চেনটা সলভ করে ফেলো। নিউক্লিওফাইল হতে গেলে কি হওয়া লাগে, কি থাকা লাগে, নিউক্লিওফাইল হতে গেলে আমরা জানি যে অ্যানায়ন হওয়া লাগে অথবা লোন পেয়ার ইলেকট্রন থাকা লাগে। ক্যাটায়ন তো হবে না, এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, দিস শুড বি নিউক্লিওফাইল। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি, এটা একটা ইলেকট্রোফাইল, আমরা একটু আগে দেখে আসলাম তাই না, তাহলে এটাও হবে না। আর বোরন ট্রাইফ্লোরাইড এটাও একই রকম ভাবে, আমরা যদি এটা লাস্ট ইলেকট্রন দেখি তিনটা এবং তিনটা সিগমা বন্ড করে 6 হয়েছে, সো এখানে অক্টেট কন্ট্রাকশন হয়েছে, সো এটা একটা ইলেকট্রোফাইল। তার মানে নিচে যে তিনটা আছে তিনটা ইলেকট্রোফাইল, শুধুমাত্র এক নম্বরে যেটা পেলাম ওটাকে বলতেছি আমরা যে এটা একটা নিউক্লিওফাইল। ওকে, পরেরটা দেখি, হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হওয়ার জন্য কি হওয়া লাগবে ভাইয়া, ইলেকট্রোফাইল হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে এখানে কোনো ক্যাটায়ন আছে কিনা, দেখতে পাচ্ছি কোনো ক্যাটায়ন নেই। সেকেন্ডলি দেখতে হবে যে এখানে কোনো ইলেকট্রনের কোনো জায়গায় ডেফিসিয়েন্সি আছে কিনা, মানে কোনো জায়গায় অক্টেট কন্ট্রাকশন আছে কিনা সেটা আমরা দেখব। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, সো এটা হবে না, লোন পেয়ার ইলেকট্রন আছে হবে না, লোন পেয়ার আছে হবে না। বোরন ট্রাইফ্লোরাইড যেটা, এটা অলরেডি আগের স্লাইডে দেখাই দিয়েছি, অক্টেট কন্ট্রাকশন আছে, সো দিস শুড অ্যাক্ট অ্যাজ এন ইলেকট্রোফাইল। ওকে, পরেরটা দেখি, হুইচ ওয়ান ইজ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল থাকার জন্য কি লাগে আমরা জানি, নিউক্লিওফাইল থাকার জন্য আমাদের লোন পেয়ার ইলেকট্রন লাগবে। বোরন ট্রাইফ্লোরাইড ইলেকট্রোফাইল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা খুঁজে বের করব। আমি কিন্তু তোমাদেরকে এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল একটাও মুখস্থ করতে বলি নাই এবং এগুলো মুখস্থ করব না, যে অর্থোপ্যারা ইন্ডিকেটর ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো অ্যাকচুয়ালি বুঝে অ্যান্সার করে ফেলা যায়। ওকে, যেগুলো তোমরা বুঝে অ্যান্সার করার ট্রাই করবা, দেখবে এগুলো পরীক্ষার সময় কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নাইট্রোজেনের মধ্যে এই জায়গাটাতে লোন পেয়ার ইলেকট্রন আছে। যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে সো এটা তো ডেফিনিটলি আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কিন্তু সালফার ট্রাইঅক্সাইড এটাকে যদি আমরা দেখি, এটার স্ট্রাকচার যদি দেখি আমরা, সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার ধরো এরকম একটা স্ট্রাকচার আমরা চিন্তা করলাম,
হ্যাঁ, তো এখানটাতে আমরা জানি যে অক্সিজেনের এখানটাতে অক্সাইডের সাথে এখানে আরো দুইটা হাত এরকম ফাঁকা আছে। সো এই যে এখানে অক্সাইডের সাথে যখন সালফারের এখানে একটা সিগমা বন্ড ফর্মেশন হয়, এই সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে অক্সাইডের সাথে। সো অক্সাইডের এখানে যখন নেগেটিভ করতে হইছে তখন সালফারের এই মাঝখানটাতে পজিটিভ করতে হইছে। তো সালফারের মাঝখানে যদি পজিটিভ হয় তার মানে কি আলটিমেটলি এটা ক্যাটায়নের মতো কাজ করবে। যদি ক্যাটায়নের মতো কাজ করে ও কার কাছে যাবে বা ও কার কাছে যেতে চাইবে, ও হচ্ছে ইলেকট্রনের কাছে যেতে চাইবে। তার মানে ও নিজে একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হলো না। নেক্সট ওয়ান দেখি, হুইচ ওয়ান ইজ এন ইলেকট্রোফাইল, মানে আগের স্লাইডের অ্যান্সার আর কি। সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল, দিস শুড বি অ্যান্সার। আর বাকিগুলো কেন হচ্ছে না দেখে দিলাম, এই যে দেখো বাকিগুলো কেন হচ্ছে না, কারণ লোন পেয়ার ইলেকট্রন আছে। যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন পাই আমরা তাদেরকে জানি কি বলি, আমরা তাদেরকে নিউক্লিওফাইল বলে থাকি। হুইচ ওয়ান ইজ এ নিউক্লিওফাইল, দেখো অলরেডি বলা আছে অক্সিজেন এটা নিউক্লিওফাইল, বাকি সবগুলাই কিন্তু ইলেকট্রোফাইল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমরা কিন্তু পড়েছি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ এ নিউক্লিওফাইল, আবারও সেম, এটা নিউক্লিওফাইল, কারণ এখানে ইলেকট্রন বেশি আছে। আর বাকি যারা আছে ক্যাটায়ন ভিতরে ডেফিনেটলি ইলেকট্রোফাইল, এটা একটা নিউট্রাল ইলেকট্রোফাইল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই যে মাত্র যেটা বললাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এগুলো সাধারণত নিউট্রাল ইলেকট্রোফাইল। আর বাকি যারা আছে এরা প্রত্যেকেই এই যে এখানে দেখো লোন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে এটা প্রত্যেকেই হচ্ছে নিউক্লিওফাইল। আর নিউট্রাল ইলেকট্রোফাইল মানে হলো যাদের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যাদের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি। আর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আমরা কোথায় পাবো ভাইয়া? ইলেকট্রন ডেফিসিয়েন্সি সাধারণত আমরা পাবো যাদের মধ্যে অক্টেট কন্ট্রাকশন হয়, লাইক বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এসব জায়গাতে। ওকে, পরে দেখো হুইচ রিয়েজেন্ট ইজ ইলেকট্রোফিলিক, হুইচ রিয়েজেন্ট ইজ ইলেকট্রোফিলিক। দেখো এখানে প্রথমে যেটা দিচ্ছে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ নিয়ে কিছু কথা আছে। দেখো এই যে কার্বন হাইড্রোজেনের সাথে অ্যাড হলো, ধরো কার্বন হাইড্রোজেনের সাথে অ্যাড হলো, আমরা কি জানি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত 2.1, তাই না? সো হাইড্রোজেনের থেকে ইলেকট্রনকে কি করবে, কার্বন নিচের দিকে টানবে। সো যখন নিচের দিকে টানবে, সো এই কার্বনের দিকে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে এবং কার্বন সবসময় চায় একটা ইলেকট্রন ডোনেটিং এজেন্ট হিসেবে কাজ করার জন্য। সো ইলেকট্রন ডোনেটিং এজেন্ট হিসেবে যে কাজ করবে সে কার কাছে যাবে? সে যাবে নিউক্লিওফাইলের কাছে, মানে সে যাবে পজিটিভের দিকে। তার কাছে ইলেকট্রন আছে, বেশি ইলেকট্রন আছে তার কাছে। তো ইলেকট্রন যার বেশি আছে সে কি ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে? সে নিউক্লিওফাইল হবে, সে পজিটিভের কাছে যাবে। তার মানে এটা একটা নিউক্লিওফাইল ডেফিনেটলি। ওকে, আর এখানে যেটা আছে মানে এখানে যেটা আছে আমরা যেটাকে হাইপোক্লোরাস বলতেছি HOCl। সো এই HOCl যেটা আছে, হ্যাঁ, এটার মধ্যে আমরা দেখি এই হাইড্রোক্সিল এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের এখানটাতে পজিটিভ হয়, হাইড্রোক্সিলের এখানটাতে নেগেটিভ হয়। তার মানে আলটিমেটলি যেহেতু এখানে আমরা পজিটিভ পাইলাম ক্লোরিনের এখানটাতে, সো এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার দেখো এখানটাতে লোন পেয়ার ইলেকট্রন আছে, সো এটা তো ডেফিনেটলি নিউক্লিওফাইল। এই সালফার মানে সালফেটও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। ওকে, পরে দেখো মানে এটা তোমরা দেখে অনেকটা ঝামেলা হতে পারে যে ভাই এখানটাতে কিভাবে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই যে সালফেট গ্রুপটা আছে এটা মানে তোমার হচ্ছে আমরা জানি সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে, সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কিন্তু এখানে যখন হাইড্রোজেন সালফাইড হিসেবে আছে এটা, সো হাইড্রোজেন সালফাইড হিসেবে থাকলে এটা কিন্তু আলটিমেটলি ওরকম তোমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে না, বরং নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কারণ লোন পেয়ার ইলেকট্রন থাকবে এখানে। ওকে, আচ্ছা, তো এগুলো সবই নিউক্লিওফাইল হয়ে গেল। পয়টা দেখি হুইচ ওয়ান ইজ এ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। নিউক্লিওফিলিক রিয়েজেন্ট কারা? নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হচ্ছে অ্যানায়ন এবং যার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। দেখো এখানে অ্যানায়ন আছে, সো এটা ডেফিনেটলি आंसर। ক্যাটায়ন তো সবসময় ইলেকট্রোফাইল, এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। হুইচ ওয়ান ইজ নট ট্রু রিগার্ডিং ফ্রি রেডিক্যাল, নট ট্রু বলছে, তাহলে কি খুঁজবা? ফলস খুঁজবা। ঠিক আছে, দেখো ফর্ম বাই হোমোলাইটিক ফিশন, ঠিক আছে, এটা আমরা ট্রু বললাম। ফর্ম বাই হেটেরোলাইটিক ফিশন, এটা আমরা ফলস বললাম। এটা ডেফিনেটলি টেম্পোরারি, এটাও ট্রু। দ্য নাম্বার অফ দ্য প্রোটনস এন্ড ইলেকট্রনস ইজ ইকুয়াল, মানে প্রোটন আর ইলেকট্রনের নাম্বারটা হচ্ছে সমান। ঠিক আছে, এটাও ট্রু। এটার মধ্যে প্রোটন আর ইলেকট্রনের নাম্বারটা সমান থাকে, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট ওয়ান দেখি, হুইচ অ্যানায়ন ইজ নট নিউক্লিওফাইল। আমরা জানি সাধারণত অ্যানায়নগুলো কি হয়, নিউক্লিওফাইল হয়, কিন্তু এখানে কোন অ্যানায়নটা নিউক্লিওফাইল না? তো এটা ডেফিনেটলি নিউক্লিওফাইল, ডেফিনেটলি নিউক্লিওফাইল, ডেফিনেটলি নিউক্লিওফাইল। কিন্তু সমস্যা হচ্ছে এই বোরন টেট্রাক্লোরাইড অ্যানায়ন, এটাতে কেন ভাই এটাতে প্রবলেম? তুমি চিন্তা করো, আমরা জানি এই বোরন ট্রাইক্লোরাইড যেটা আছে এটা অক্টেট কন্ট্রাকশন করে, এটা কি করছে? এটা অক্টেট কন্ট্রাকশন করে এখানে একটা ফাঁকা অরবিটাল পায়। তো এই ফাঁকা অরবিটালের মধ্যে একটা ক্লোরাইডের লোন পেয়ার ইলেকট্রন যদি এন্ট্রি নেয়, তখন এখানে একটা বন্ড ফর্মেশন হয়, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ঠিক আছে, সো আলটিমেটলি এইটারই একটা ভার্সন, সিম্পলিফাইড ভার্সন হচ্ছে বোরন টেট্রাক্লোরাইড অ্যানায়ন। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি বোরন টেট্রাক্লোরাইড অ্যানায়ন সে নিজে অন্যান্য অ্যানায়নের মতো সরাসরি নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে না, কারণ এখানটাতে হলো আমাদের এই যে তোমার সে নিজে একটা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের মধ্যে আছে। ঠিক আছে, সো এই কারণে এই বোরন টেট্রাক্লোরাইড যদিও অ্যানায়ন, তারপরেও কোনো নিউক্লিওফাইল হিসেবে প্রায় কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নিউক্লিওফাইল, নিচের কোনটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে? ঠিক আছে, দেখো এই যে হাইড্রোক্সিলের এখানে আমরা জানি যে তোমার লোন পেয়ার ইলেকট্রন আছে, সো ডেফিনেটলি এটা নিউক্লিওফাইল। ওকে, আর এটা যেহেতু ফেরিক ক্লোরাইড, আমাদের যেহেতু যাদেরকে আমরা বলে থাকি যে ডি অরবিটাল বা ডি ব্লক মেটাল যেগুলো আছে, হ্যাঁ, মানে ইনার ট্রানজিশন মেটাল যারা আছে, ট্রানজিশন মেটালগুলো সাধারণত তার মধ্যে আমরা এমপি অরবিটাল দেখতে পাই, এবং এমপি অরবিটালের মধ্যে সে কি করতে পারে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, সো এরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড তোমার সরি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে, সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, বোরন ট্রাইফ্লোরাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, আয়রন সহ অন্যান্য যত ট্রানজিশন মেটাল আছে সবাই কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ দ্য কার্বনিয়াম আয়ন। ওকে, এই জায়গাটাতে দেখো যখন আমরা দেখবো ধরো কার্বন কার্বন বন্ড যখন ভেঙে যাবে আর কি, হ্যাঁ, ধরো কার্বন কার্বন বন্ড, এই যে ধরো কার্বন কার্বন বন্ড। ঠিক আছে, সো এই কার্বন কার্বন বন্ড ধরো এখানে আমরা মিথাইল গ্রুপে নিলাম, যখন আমরা এখানে কোনো একটা ধরো ফ্রি রেডিক্যাল দিয়ে যখন এখানে অ্যাটাক করব, ফ্রি রেডিক্যাল দিয়ে অ্যাটাক করলে এখানে আর দুইটা ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, যেটাকে বলতেছি আমরা মিথাইল ফ্রি রেডিক্যাল, দুইটা ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হলো। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই কার্বন কার্বন বন্ডটাকে ধরো এখানে অন্য কিছু আছে, এই বন্ডটাকে আমরা একটা ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক করলাম বা একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করলাম, যাই দিয়ে অ্যাটাক করি না কেন, যদি কোনো কিছু দিয়ে অ্যাটাক করলাম, একদিকে পজিটিভ হলো অন্যদিকে নেগেটিভ হলো। ঠিক আছে, একদিকে পজিটিভ হলো অন্যদিকে নেগেটিভ হলো, ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এই কার্বনের দিকে পজিটিভ হলো, সামথিং কার্বন পজিটিভ, এদিকে সামথিং কার্বন নেগেটিভ, তার মানে একদিকে অ্যানায়ন প্রোডাকশন হলো, একদিকে ক্যাটায়ন প্রোডাকশন হলো। যেদিকে ক্যাটায়ন প্রোডাকশন হয় মানে এটার নাম হয় কার্বোক্যাটায়ন, এটারই আরেকটা নাম হয় হচ্ছে কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, আবার যেখানে অ্যানায়ন প্রোডাকশন হলো এটার নাম হয় হচ্ছে কার্বানায়ন। ঠিক আছে, এটার নাম হয় হচ্ছে কার্বানায়ন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে হুইচ ওয়ান ইজ কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, পরেরটা দেখি, হুইচ ওয়ান ইজ কার্বানায়ন মানে অ্যানায়ন, হুইচ ইজ দ্য স্টেবিলিটি অর্ডার অফ দ্য কার্বনিয়াম আয়ন মানে পজিটিভ আয়ন। ঠিক আছে, স্টেবিলিটি অর্ডার টাইপে আমরা খুব সহজে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বের করতে পারি, রিঅ্যাক্টিভিটি অর্ডার এটা আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করি যদি একটু তোমরা খেয়াল করো, ধরো এখানটাতে আমাদের এটাকে বলতেছি আমরা কি কার্বনিয়াম আয়ন, মানে সি প্লাস,
সি প্লাস সি প্লাস সি প্লাস তিনটা বললাম আর কি। হ্যাঁ, ধরো এটা হলো একটা মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তার মানে বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তার মানে বাকি হাতে হাইড্রোজেন আছে। এটা হলো 3 ডিগ্রি কার্বনিয়াম, এই অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে খেয়াল করতে হবে যে আমরা এর আগে দেখে আসলাম যে মিথাইল গ্রুপ অর অ্যালকাইল গ্রুপ সবসময় একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে, এটা সবসময় চাই ইলেকট্রন ডোনেট করতে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এই জায়গাটাতে যদি আমরা দেখি যে মিথাইল কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে যদি দেখি এখানে কোনো অ্যালকাইল গ্রুপ আলাদা করে অ্যাড নাই, ঠিক আছে। তো এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড। কিন্তু এই 1 ডিগ্রি যেটা আছে, এই 1 ডিগ্রির এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে এটা 1 ডিগ্রি, হ্যাঁ, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর এটা তো মিথাইল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যালকাইল গ্রুপটা ইলেকট্রন ডোনেশন করে এর চারদিকে ইলেকট্রন ডেনসিটি কিছুটা বাড়াইছে। এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এর চারদিকে ইলেকট্রন ডেনসিটি আরো বাড়াই দিছে। এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, এর চারদিকে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি বাড়াই দিছে, ঠিক আছে। এখন নরমালি তোমরা চিন্তা করো এদের ক্ষেত্রে কি দাঁড়ালো ব্যাপারটা। এখানে যদি আমরা দেখি যে পজিটিভিটির কথা যদি চিন্তা করি, তো এটাকে ধরো আমরা পজিটিভ বললাম, পজিটিভিটি স্ট্যান্ডার্ড বললাম। তাহলে এখন এটার মধ্যে দেখো পজিটিভিটি কিছুটা কমে গেছে, এটার মধ্যে পজিটিভিটি আরেকটু কমছে, এটার মধ্যে পজিটিভিটি আরো অনেক বেশি কমে গেছে, কারণ তিন দিক থেকে ইলেকট্রন এসে এই ইলেকট্রনের ডেনসিটি বাড়ার জন্য এর পজিটিভিটিটা কিছুটা নিউট্রালাইজ হয়, এটুকু তো বুঝতে পারলাম। এখন আরেকটা জিনিস ব্যাপার যদি তুমি খেয়াল করো যে কোনো এটা একটা ক্যাটায়ন, ঠিক আছে, এটা একটা ক্যাটায়ন, ঠিক আছে। তো আমরা যদি ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি চিন্তা করি, রিঅ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন যদি চিন্তা করি, এটা কিন্তু তার পজিটিভ চার্জের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। এটা কি হবে, তার পজিটিভ চার্জের সাথে প্রপোর্শনাল, হবে, ঠিক আছে। তো এটা যেখানে আমরা পজিটিভ চার্জ যত বেশি দেখবো তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। তাহলে আমরা যদি খেয়াল করি রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিরকম হবে, সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে মিথাইল, তারপর হবে 1 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি। এই জিনিসটাকেই যদি আমরা স্টেবিলিটি আকারে দেখাই, রিঅ্যাক্টিভিটি তো দেখাইলাম, যদি আমরা স্টেবিলিটি আকারে দেখাই, স্টেবিলিটি তাহলে জাস্ট উল্টাটা হবে। 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি স্টেবল হবে, তারপর 2 ডিগ্রি স্টেবল হবে, তারপর 1 ডিগ্রি স্টেবল হবে, তারপর আমাদের যে মিথাইল কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন আছে সেটা সবচেয়ে কম স্টেবল হবে। তাহলে দেখো যেটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ সেটা সবচেয়ে কম স্টেবল, মানে তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলবে, আর যেটা সবচেয়ে কম রিঅ্যাক্টিভ এটা সবচেয়ে বেশি স্টেবল, মানে দেরিতে রিঅ্যাকশন করবে, বুঝতে পারলা। কোশ্চেন এখানে দুইভাবে দিতে পারে, একটা এরকম অর্ডার থেকে দিতে পারে, আরেকটা বলতে পারে হুইচ ওয়ান ইজ মোস্ট রিঅ্যাক্টিভ, হুইচ ওয়ান ইজ লিস্ট রিঅ্যাক্টিভ, এটা কোশ্চেন দিতে পারে। তাহলে আমরা দেখি এখানে হুইচ ইজ দ্য স্টেবিলিটি অর্ডার অফ কার্বনিয়াম আয়ন, তাহলে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি অর্ডার কোনটা। তাহলে আমরা দেখলাম যে স্টেবিলিটি অর্ডারের মধ্যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মানে যেটাকে আমরা মিথাইল কার্বোক্যাটায়ন বলে থাকি আর কি, ওকে। আচ্ছা, এটা যদি বুঝে থাকি পরের কোশ্চেন খুব ইজি। কার্বনায়ন জাস্ট আগেরটার অপোজিটটা হবে, এখানেও বলছে স্টেবিলিটি। তাহলে কার্বনিয়াম আয়ন যদি 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল হয়, তাহলে কার্বনায়ন কি হবে, উল্টাটা হবে, মানে যেটাকে আমরা বলি মানে যেটা মিথাইল কার্বনায়ন সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হবে। তারপর আমরা যদি দেখতে চাই আমরা একটু দেখে ফেলি যে এটা অ্যাকচুয়ালি ঘটনাটা এখানে কি দাঁড়ায়। সো একই রকম ভাবে আমরা দেখতে চাই, এখানে ধরো একটা মিথাইল কার্বনায়ন আছে, তারপর আমরা দেখতে পেলাম এখানে আরেকটা মিথাইল কার্বনায়ন, কিন্তু তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে। এখানে আমরা দেখতে পেলাম দুইটা অ্যালকাইল গ্রুপ, তার সাথে একটা কার্বনায়ন। এখানে আমরা দেখতে পেলাম তিনটা অ্যালকাইল গ্রুপ, কার্বনায়ন। এখন এই জায়গাটাতে যদি তুমি খেয়াল করো ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি কোথায়, একই রকম আগের মতো ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি হবে 3 ডিগ্রিতে, সবচেয়ে কম হবে হচ্ছে মিথাইলের মধ্যে। আর 3 ডিগ্রিতে এখানে কম, তারপর 1 ডিগ্রিতে সবচেয়ে কম। তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা যে একটা অ্যানায়ন, তাই না? তো যেখানে ইলেকট্রন ডেনসিটি যত বাড়ছে অ্যানায়নের চার্জ কি তত বাড়ছে না? তাহলে আমি যদি এটা রিঅ্যাক্টিভিটি বের করতে চাই, ধরো আমি এটা রিঅ্যাক্টিভিটি বের করতে চাই, তাহলে আমি এটা খুব সহজে বলতে পারবো যেখানে নেগেটিভ চার্জ যত বেশি আছে সেই অ্যানায়নটা তত বেশি রিঅ্যাক্টিভ, যেখানে নেগেটিভ চার্জ যত বেশি আছে সেই অ্যানায়নটা তত বেশি রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে অ্যানায়নের মধ্যে আমরা যদি দেখি এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। এখন যে অ্যানায়নটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ তাহলে এটা স্টেবিলিটি অর্ডার যদি আমরা করি এটা উল্টাটা হবে না, স্টেবিলিটি অর্ডার যদি করি উল্টাটা হবে। তার মানে আমাদের যে মিথাইল কার্বনায়ন সবচেয়ে বেশি স্টেবল হবে, তারপর 1 ডিগ্রি হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর 3 ডিগ্রি হবে। এগুলো ভাই মুখস্থ করতে হয় না, আমি তোমাদেরকে প্রত্যেকটা এক্সপ্লেইন করে বলতেছি দেখে সময় বেশি লাগতেছে, কিন্তু তুমি যখন বুঝে যাবে একবার তখন এগুলো তোমার মুখস্থ করতে হবে না। তুমি জাস্ট খেয়াল করবা যে এটা অ্যানায়ন, অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করবে নেগেটিভ চার্জের উপর। যত বেশি অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকবে তত বেশি নেগেটিভ হওয়ার সুযোগ আছে, তার মানে তত রিঅ্যাক্টিভ হওয়ার সুযোগ আছে। তার মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ অ্যানায়নের ক্ষেত্রে, ঠিক আছে। আর যেটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ সেটার স্টেবিলিটি সবচেয়ে কম, ওকে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে 3 ডিগ্রি সবচেয়ে কম, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মানে মিথাইল। এখানে একটু খেয়াল রাখবা ডিগ্রিটা কিন্তু ডিপেন্ড করতেছে এই আর গ্রুপের উপর, মানে অ্যালকাইল গ্রুপের উপর। যে কয়টা অ্যালকাইল গ্রুপ থাকবে ডিগ্রিও কিন্তু তত হয় আর কি, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, আমরা কার্বোক্যাটায়নের যেই মানে তোমার অর্ডার দেখে আসছি, মোস্ট স্টেবল হয় হচ্ছে 3 ডিগ্রি, এইভাবে বলে আসছি না তোমাদেরকে, যেভাবে আলাদা আলাদা আসতে পারে। সো 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি স্টেবল হবে। আচ্ছা, অর্ডার অফ স্টেবিলিটি ইন কার্বনায়ন, ঠিক আছে, অর্ডার অফ স্টেবিলিটি ইন কার্বনায়ন এটা জাস্ট চেঞ্জ করে দিছে আর কি, একই কোশ্চেন দুইবার দিছে। অর্ডার অফ স্টেবিলিটি ইন কার্বনায়ন মানে এখানে দেখো স্ট্রাকচার দিয়ে দিছে, হ্যাঁ, মানে এখানে আমার বের করে নিতে হবে যে এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি, ওখানে ডাইরেক্টলি বলে দিছে, ঠিক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তার মানে এটা স্টেবিলিটি অর্ডার, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল কার্বনায়ন, সবচেয়ে বেশি স্টেবল কার্বনায়ন কোনটা, মিথাইল কার্বনায়ন। Which of the following has 3 pairs of electron in the valence energy level or valence shell? This should be valence shell, ঠিক আছে, এনার্জি লেভেল shell or orbit, valence shell or orbit এটা হওয়া উচিত, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমরা যে এই মিথাইল কার্বনায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে, মিথাইল কার্বোক্যাটায়ন এটা হলো মিথাইল ফ্রি রেডিক্যাল, এর মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকে আর কি। এখানে বলছে হচ্ছে মানে 3 পেয়ার্স অফ ইলেকট্রন আছে কোথায়, এটা আসলে কোশ্চেনটা ইনকমপ্লিট। শুধু কার্বনায়ন ফ্রি রেডিক্যাল এভাবে না বলে মিথাইল বলা উচিত ছিল আর কি, তাহলে জিনিসটা বেশি ডেফিনিট হতো। সো যখন আমরা দেখবো যে হচ্ছে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমরা দেখলাম যে কার্বনে কয়টা ইলেকট্রন আছে, আমরা দেখি যে কার্বনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে, বলো কার্বনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে। আমরা কার্বনের হচ্ছে যদি ইলেকট্রনিক কনফিগারেশন চিন্তা করি তাহলে এটা হয় কত 1s2 2s2 2p2, ঠিক আছে, 1s2 2s2 2p2, ঠিক আছে, এই তো নাকি। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করে দেখো যে আমাদের এই 1s2 এটা তো আলাদা অরবিট, ভ্যালেন্স শেল চিন্তা করলে কোনটাকে ভ্যালেন্স শেল চিন্তা করব আমরা, ভ্যালেন্স শেল চিন্তা করলে আমরা ভ্যালেন্স শেল হিসেবে চিন্তা করব হচ্ছে এই যেটা হলো 2s2 2p2, মানে কার্বন তো 6 2s2 2p2 যেটা আছে সেটার কথা চিন্তা করি আর কি। তাহলে এখন দেখো এখানে যে কার্বনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, 4টা। এই 4টা ইলেকট্রনের সাথে কয়টা হাইড্রোজেনের ইলেকট্রন এড করবা, মানে এটা তো হচ্ছে মানে যখন বন্ড করে তখন আলটিমেটলি ইলেকট্রন শেয়ার করতেছে, তো ইলেকট্রন শেয়ার করে এই ভ্যালেন্স শেলের মধ্যে শেয়ার টোটাল ইলেকট্রন হবে হচ্ছে 7, ঠিক আছে। আর যেহেতু এটা ফ্রি রেডিক্যাল তো কোনো ইলেকট্রন কমবেও না বাড়বেও না, যতগুলো থাকার কথা ততগুলাই, ঠিক আছে, এলিমেন্টের সমান। এখন দেখো যদি আমরা কার্বোক্যাটায়নের কথা চিন্তা করি, যেহেতু একটা ক্যাটায়ন ফর্ম হয়েছে তার মানে এখানে কার্বনের মধ্যে ইলেকট্রন থাকবে একটা কম এবং তার সাথে 3টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে আলটিমেটলি হবে হচ্ছে 6।
আর কার্বন আয়নের ক্ষেত্রে যদি চিন্তা করি এমনিতেই একটা ইলেকট্রন বেশি আছে, যেহেতু অ্যানায়ন একটা ইলেকট্রন বেশি আছে, তার সাথে আরো 3টা আলটিমেটলি হবে কত, এন হলো কত 8, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা দেখলাম কোশ্চেনে বলছে 3 পেয়ার্স কোথায় আছে, 3 পেয়ার্স মানে হচ্ছে 6, ঠিক আছে। 3 পেয়ার্স মানে হচ্ছে 6, তাহলে অ্যানসার পেলাম আমরা কার্বোক্যাটায়ন। পরেরটা দেখি, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ মোর স্টেবল, ঠিক আছে। আচ্ছা অপশনগুলো দেখো আগে, এখানে একটা মিথাইল কার্বোক্যাটায়ন দিয়েছে, এখানে মিথাইলের সাথে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়েছে, একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওকে। এখন এই জায়গাতে এমই আর পিএইচ এগুলো দিয়ে কি বুঝিয়েছে বুঝছো, এগুলো দিয়ে বুঝিয়েছে এখানে 3টা মিথাইল গ্রুপ আছে, 3টা মিথাইল গ্রুপ আছে, মানে এই যে এরকম আর কি, হ্যাঁ, মানে এটাকে দুইভাবে লেখা যেত, এখানে 3টা মিথাইল গ্রুপ এভাবে দেওয়া যেত কার্বোক্যাটায়ন, অথবা এটাকে এভাবে লেখা যায় CH3 3, তারপর হচ্ছে C+, এভাবেও লেখা যায়, বিভিন্ন ভাবে কোশ্চেনে কিন্তু বলতে পারে। আর এখানে এই পিএইচ দিয়ে বুঝিয়েছে ফিনাইল, হ্যাঁ, তার মানে এখানটাতে দেখো এই যে কার্বনের এখানটাতে এই যে ফিনাইল, ফিনাইল, ওকে, 3 দিক থেকে ফিনাইল গ্রুপ আছে, তাহলে এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি, এটা মিথাইল। বলছে কোনটা বেশি স্টেবল, বলছে কোনটা বেশি স্টেবল। সো স্টেবিলিটির কথা চিন্তা করলে দেখা যায় যে আমরা এখানে দেখতে পাই যে তোমার কে দেরিতে রিঅ্যাকশন করবে আর কি, হ্যাঁ, দেরিতে রিঅ্যাকশন সাধারণত 3 ডিগ্রি করবে। এই দুইটা মিথাইল এবং ফিনাইলের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে, যে বেশি ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি দেখাবে তার স্টেবিলিটি কি হবে, বেশি ইলেকট্রন ডোনেটিং, তার স্টেবিলিটি তত বেশি হবে, কারণ সে তত দেরিতে রিঅ্যাকশন করবে। আমরা দেখি এখানে মিথাইল গ্রুপ ফিনাইল গ্রুপের চাইতেও বেশি ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি রাখে। সো এখানে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা ফিনাইলের সাথে অ্যাড আছে সেটা বেশি স্টেবল, ওকে। হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন, কোএক্সিস্টেন্স রিঅ্যাকশন নামে কোনো রিঅ্যাকশন আমরা জানি না। তো এখানে একটা রিঅ্যাকশন দিল, হ্যাঁ, রিঅ্যাকশন দিয়ে বলছে একটা প্রোডাক্ট, হুইচ মেকানিজম বিলো ইজ রেসপন্সিবল ফর দ্য রিঅ্যাকশন টু অকার। আমরা রিঅ্যাকশনটা একটু দেখে নিই, এটা একটা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা দুই টাইপের রিঅ্যাকশন দেখি, ঠিক আছে। এক টাইপের রিঅ্যাকশনে আমরা অ্যালকোহল প্রোডাকশন হতে দেখি, আরেক টাইপের রিঅ্যাকশনে আমরা এই অ্যালকিন প্রোডাকশন হতে দেখি, ঠিক আছে। মানে এক টাইপের রিঅ্যাকশনে আমরা অ্যালকোহল প্রোডাকশন হতে দেখব, আরেক টাইপের রিঅ্যাকশনে অ্যালকিন প্রোডাকশন হতে দেখব। এখন কোন টাইপের রিঅ্যাকশনে কি হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমরা কি ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন নিই তখন হচ্ছে ফর্মেশন হবে অ্যালকোহল, যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন নিই তখন ফর্মেশন হবে হচ্ছে অ্যালকিন। আমি এভাবে মনে রাখতাম, যেখানে অ্যালকোহল দিব সেখানে অ্যালকোহল হবে না, সেখানে হবে অ্যালকিন, ঠিক আছে। মানে অ্যালকোহলিক সলিউশন দিলে হবে অ্যালকিন, অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে অ্যালকোহল। এরকমটা দুইটা হওয়ার পেছনে কারণ হলো মেকানিজম অফ রিঅ্যাকশন, কারণ যেখানে অ্যালকোহল প্রোডাকশন হয়েছে সেই মেকানিজমটা হচ্ছে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর যেখানে অ্যালকিন প্রোডাকশন হয়েছে সেটা হচ্ছে একটা এলিমিনেশন রিঅ্যাকশন, সেটা হচ্ছে একটা এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে একটা এলিমিনেশন রিঅ্যাকশন হয়েছে আর কি, ওকে। আচ্ছা এখন দেখো যে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা যেটা হলো এটা কি টাইপের সাবস্টিটিউশন, এটা সাধারণত দেখা যায় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। কারণ আমরা দেখি অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, কেন হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেটাও যদি আমরা একটু খেয়াল করে ফেলি, ধরো এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, আমরা জানি হ্যালাইড যেটা আছে ও সবসময় কি করে ইলেকট্রন টেনে নিতে পারে আর কি। সো এদিকে পজিটিভ হবে এদিকে নেগেটিভ হবে, সো এদিকে পজিটিভ হইছে মানে এখানে যে আসবে সে হচ্ছে কি নিউক্লিওফাইল, পজিটিভ মানে নিউক্লিও, ঠিক আছে, পজিটিভ চার্জের প্রতি যে আসে সে হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এখানে নিউক্লিওফাইল আসবে, তাহলে আমাদের রিঅ্যাকশনের মেকানিজমটা হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাডিশন রিঅ্যাকশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে দেখি। অলরেডি আমি একদম প্রথম যে স্লাইডটা পড়ালাম তোমাদেরকে, যে স্লাইডের মধ্যে আমরা সব ধরনের রিঅ্যাকশনের বেসিক দিলাম, সেই জায়গাটাতে কিন্তু বলে দিছি যে যখন আমাদের এই বেনজিন, হ্যাঁ, বেনজিনের সাথে ধরো ক্লোরিনের রিঅ্যাকশন হচ্ছে, একটা অ্যাডিশন রিঅ্যাকশন হবে, ইউভি দিলাম, ইউভি দেওয়ার পরে এখানে দেখা যাবে যে ইউভি দেওয়ার পরে এখানে দেখা যাবে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়েছে, এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল দিয়ে বেনজিনের এখানটাতে অ্যাটাক করবে। আলটিমেটলি আমরা দেখব এখানটাতে আমাদের যেই আমরা এখানটাতে দেখবো আমাদের আলটিমেটলি বেনজিন হেক্সাক্লোরাইড, যেটা গ্যামাক্সিন, সেটা প্রোডাকশন হয় আর কি, ওকে। আচ্ছা সো এটা একটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়ে থাকে, ঠিক আছে। পরে যাই, which one is the mechanism of substitution reaction in halogenoalkane? halogenoalkane মানে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হয় মাত্র দেখে আসলাম আমরা, কি হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এটা হবে বেনজিনে, এটা হবে বেনজিনে, ঠিক আছে। আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন কোথায় হয়, মিথেন অথবা অ্যালকেন। আর অক্সিডেশন রিঅ্যাকশন এটাতে হবেই না। which one is an asymmetrical alkene? এই জিনিসটার এই কনসেপ্টটা আমাদের কখন কাজে লাগবে, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশনের বিভিন্ন রুলস আছে। যেমন অ্যাডিশন রিঅ্যাকশনের কি রুলস আছে আমরা জানি, মার্কোনিকভ রুলস, অ্যান্টি মার্কোনিকভ রুলস, এই টাইপের কিছু রুলস আছে। ওই রুলসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে এই কিছু কন্ডিশনস থাকে, তাহলে আমরা একটু দেখি যে আমরা এখন মার্কোনিকভ রুল সম্পর্কে পড়তেছি। মার্কোনিকভ, ঠিক আছে। মার্কোনিকভ রুলসের প্রথম যেই আমাদের কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটার মধ্যেই বলা আছে যে আমাদের দুইটা অ্যাসিমেট্রিক্যাল লাগবে, অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। আমাদের দুইটা অ্যাসিমেট্রিক্যাল জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, ঠিক আছে। দুইটা জিনিসই অ্যাসিমেট্রিক্যাল লাগবে। এখন দেখো এখানটাতে যে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন বলতে আমরা কি বুঝি, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট বলতে আমরা কি বুঝি। তো অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট মানে হচ্ছে দেখো এই যে হাইড্রোজেন ক্লোরাইড, একদিকে ক্লোরিন একদিকে হাইড্রোজেন, এটা দুইটা আলাদা আলাদা পার্ট আছে, একটা নিউক্লিওফাইল ফর্ম হবে একটা ইলেকট্রোফাইল ফর্ম হবে, এটা হলো অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট। তার মানে হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড হতে পারে, হাইড্রোজেন আয়োডাইড হতে পারে, ঠিক আছে। এগুলো হলো অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট। অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিনটা কি জিনিস আমরা দেখবো যে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে, কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যদি সেম সংখ্যক বা সেম নাম্বারের হাইড্রোজেন থাকে সেটা হয় হচ্ছে সিমেট্রিক্যাল, আর যদি ডিফারেন্ট থাকে সেটা হয় হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল রিএজেন্ট কি রকম, যেমন দেখো যে Cl2, এটাকে যদি আমরা দেখি যে ক্লোরিন ক্লোরিন, এটা দুইটাকে ভাঙলে আমরা সেম জিনিস পাবো, সো এটা একটা সিমেট্রিক্যাল রিএজেন্ট হয়। সো একইভাবে সিমেট্রিক্যাল অ্যালকিন হচ্ছে তারা যাদের দুই দিকে কার্বনের সাথে সেম নাম্বারের হাইড্রোজেন পাবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানটাতে যে এখানে দুইটা হাইড্রোজেন এটা সিমেট্রিক্যাল, একটা হাইড্রোজেন সিমেট্রিক্যাল, ঠিক আছে। দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা এখানেও দেখো একটা হাইড্রোজেন তার মানে এটাও সিমেট্রিক্যাল, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু এভাবেই এসেছিল, মানে যে এই জায়গাটাতে মানে এখানে যেরকম একটু ভেঙে দেখাইছে এখানে ভেঙে দেখায়নি, এটা দিয়ে অনেকে কনফিউশন করছে আর কি, ওকে। পরেরটা দেখো, হুইচ কম্পাউন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ ইন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা জানি যে অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কে দেয় সাধারণত, কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড দেয়, ঠিক আছে। এখন রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখা যায় ডাবল বন্ডটা কি পায়, প্রায়োরিটি পায়, মানে এটা বেশি রিঅ্যাক্টিভ হয়, ঠিক আছে। তো অ্যালকেন তো হবেই না, তার মানে এখানে অ্যালকিন কে আছে, বিউটিন আছে, সো এটাই আমাদের आंसर। which one is the most active in nucleophilic addition reaction? আমরা জানি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে হচ্ছে আমাদের এই কার্বনিল গ্রুপের মধ্যে, ঠিক আছে। ধরো এখানে আমরা কার্বনিল গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা এখানে আমাদের কার্বনিল গ্রুপের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কিন্তু এই কার্বনিল গ্রুপগুলো বিভিন্ন ভাবে আছে। এখানে প্রথমটাতে বলে হচ্ছে ফর্মালডিহাইড অথবা যেটাকে বলি আমরা মিথানল, তারপরেরটাতে বলছে হচ্ছে একটা অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তারপরেরটাতে বলছে হচ্ছে একটা কিটোন, তারপরেরটাতে বলছে হচ্ছে একটা, আচ্ছা কিটোনটাকে আমি সবার শেষে লিখি,
এটাতে বলছে একটা কিটোন, এখানে বলছে একটা অন্য অ্যালডিহাইড, ঠিক আছে, একটা অন্য অ্যালডিহাইড, তাহলে এখানে CH2 CH3, ঠিক আছে, ওকে। এবার লাস্টে বললাম যে এখানে লিখছে একটা কিটোন। এখন দেখো যে আমরা জানি যে যখন তোমার এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে কার্বনের এখানটাতে পজিটিভ থাকবে, কার্বনের এখানটাতে পজিটিভ থাকবে, ঠিক আছে। কিন্তু এই যেটা ফর্মালডিহাইড এখানে শুধু হাইড্রোজেনের সাথে অ্যাড আছে, কিন্তু যেটা অ্যাসিটালডিহাইড এখানে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এদিকে ইলেকট্রন ডোনেট করে এর পজিটিভিটি কিছুটা কমাই দিবে, তার মানে পজিটিভিটি কিছুটা কমাই দিল মানে রিঅ্যাকটিভ ক্যাপাসিটি কিছুটা কমাই দিছে। এখানে দেখো মিথাইল গ্রুপ যে পরিমাণ ইলেকট্রন ডোনেট করতে পারবে, ইথাইল গ্রুপ তার চেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন ডোনেট করতে পারবে, ঠিক আছে। তার মানে এটা রিঅ্যাক্টিভিটি আরো কমে গেছে, ঠিক আছে। এবারে দেখো এখানে দুই দিক থেকে মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করতেছে, সো এটার নেগেটিভিটি আরো বেড়ে গেছে, মানে এটা চার্জ আরো কমে গেছে। তো এটা যেহেতু ইলেকট্রন ডোনেট করতেছে, এটা পজিটিভ চার্জ, ইলেকট্রন ডোনেট করার জন্য এখানে ইলেকট্রনের চার্জ বেড়ে যায়, ইলেকট্রনের চার্জ বেড়ে গেলে এখানটাতে পজিটিভিটিটা কমে যায়, ঠিক আছে। তাহলে এখন তোমরাই বলো কোনটা সহজে রিঅ্যাকশন দিবে, যে জায়গায় পজিটিভ চার্জ সবচেয়ে বেশি আছে, মানে যেটাকে বলতেছি আমরা আমাদের ফর্মালডিহাইড, এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর এটা মানে অ্যালডিহাইডের চেঞ্জ যত বাড়তে থাকে তার রিঅ্যাক্টিভিটি তত কমতে থাকে, এবং কিটোনের রিঅ্যাক্টিভিটি অ্যালডিহাইডের চেয়ে কম, এটা মনে রাখতে হবে, কিটোনের রিঅ্যাক্টিভিটি অ্যালডিহাইডের চেয়ে কম। তাহলে বলছে মোস্ট অ্যাক্টিভ কোনটা, ফর্মালডিহাইড, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে যে জিনিসগুলো বলছে এগুলো আসলে মানে রেসিমাইজেশন সবসময় হয় কিনা, ক্যাটালাইজড অ্যাসিড বেস দুইটা দিয়েই হয় কিনা, এটা 1 স্টেপ 2 স্টেপ দুই প্রসেসে হয় কিনা, মানে এটা আমরা SN1 আর SN2 দুইটার ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে পাই। তো দেখা যায় ইনভার্সনটা হয় SN2 তে, তো এটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে, এটা ইনকারেক্ট। লিঙ্কন স্যারের বইয়ের কোশ্চেন তো খুব বেশি ইম্পর্টেন্ট না হলে একেবারে বাদ দেওয়া যাবে না, জাস্ট একটু দেখে রাখো আর কি। পরেরটা দেখি, ইন হুইচ কেস এসএন রিঅ্যাকশন অকার, আমরা জানি অ্যালকাইল হাইড্রাইড একটা এসএন রিঅ্যাকশন মানে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। পরেরটা দেখো, ইন হুইচ কম্পাউন্ড ডাজ নট পার্টিসিপেট ইন SN2 রিঅ্যাকশন। সাধারণত আমরা জানি যে SN2 রিঅ্যাকশন যেটা থাকবে, এই SN2 রিঅ্যাকশনের মধ্যে আমাদের 1 ডিগ্রি, হ্যাঁ 1 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর 3 ডিগ্রি হবে অ্যালকাইল হাইড্রাইড, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এখানে অ্যালকাইল হাইড্রাইড 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি সবগুলাই এটা 2 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড আছে, কিন্তু এখানে দেখো ভিনাইল হাইড্রাইড আছে, ভিনাইল হাইড্রাইড SN1 বা SN2 কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, হুইচ ওয়ান উইল in which one will SN2 reaction occur quickly? SN2 reaction কোন জায়গাতে কুইকলি হবে ভাই, আমরা একটু আগে দেখে আসলাম যে SN2 reaction কুইকলি হবে 1 ডিগ্রিতে, তারপর 2 ডিগ্রিতে, তারপর 3 ডিগ্রিতে। এখন তুমি এখানটাতে দেখো যে এটা একটা 1 ডিগ্রি, ঠিক আছে, এটা একটা 1 ডিগ্রি, তো এখানেও দেখতে পাচ্ছি আমরা এটাও 1 ডিগ্রি, এটাও দেখতে পাচ্ছি 1 ডিগ্রি, কিন্তু এটা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি, ঠিক আছে। তো 2 ডিগ্রিটা তো হবে না आंसर। এখন 1 ডিগ্রির মধ্যে, এই 1 ডিগ্রির মধ্যে আবার কার মধ্যে তাড়াতাড়ি হবে, তুমি দেখো যে আমরা জানি যে এই যে বন্ড যেই হয় না, মানে RCl, তারপর হচ্ছে তোমার R যেটাকে বলি আমরা ব্রোমিনের সাথে বন্ড, তারপর ধরো আয়োডিনের সাথে বন্ড, এগুলোর সাথে দেখা যায় কি মানে এই আয়োডিনের সাথে বন্ডটা সবচেয়ে দুর্বল হয়, সো এই বন্ডটা ভেঙে যাওয়া সবচেয়ে ইজি। তাহলে আয়োডিনের সাথে বন্ডটা দুর্বল হয়, সো এই বন্ডটা ভেঙে যাওয়া সবচেয়ে ইজি। সো সবসময় খেয়াল রাখবা যে 1 ডিগ্রিতে দ্রুত হলেও আয়োডাইডের ক্ষেত্রে আরো দ্রুত হবে, তারপর ব্রোমাইডের ক্ষেত্রে হবে, তারপর হচ্ছে এখানটাতে দেখবো আমরা যে ক্লোরাইডের ক্ষেত্রে হবে, ঠিক আছে, এবং সবার শেষে হচ্ছে ফ্লোরাইডের ক্ষেত্রে, এই বন্ডটা সবচেয়ে স্ট্রং হয় আর কি, ঠিক আছে। তাহলে আয়োডাইডের ক্ষেত্রে আগে হবে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট आंसर, ঠিক আছে। নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ হাইব্রিডাইজেশন ইজ ইন দ্য কার্বন অ্যাটম বিটুইন কার্বনিয়াম আয়ন ইন SN1 রিঅ্যাকশন, ঠিক আছে, মানে কার্বনিয়াম আয়নের মধ্যে কোন টাইপের হাইব্রিডাইজেশন আছে। দেখো কার্বনিয়াম আয়ন মানে হচ্ছে কি এই যে যেটাকে বললাম আমরা এই আয়ন, সো এই আয়নকে যদি আমরা দেখি আমাদের সহজ নিয়মে যদি আমরা ক্যালকুলেট করতে চাই যে সিগমা বন্ড নাম্বার প্লাস লোন পেয়ার ইলেকট্রন, এটা দিয়ে দেখলে আমরা দেখি এখানে তিনটা সিগমা বন্ড আছে, তিনটা সিগমা বন্ড আছে মানে এটাতে sp2 হাইব্রিডাইজেশন আছে, আমরা ডাইরেক্ট sp2 आंसर করে ফেললাম। যাদের কাছে এই নিয়মটা কঠিন লাগে তারা তোমাদের যে কনভেনশনাল মেথড আছে সেভাবে করতে পারো। আমরা দেখি হচ্ছে হাফ VMCA, ভি মানে হলো ভ্যালেন্স শেলে ইলেকট্রন, কার্বনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং মোনোভ্যালেন্ট কতগুলা অ্যাটমের সাথে এটা বন্ড ফর্মেশন করেছে, 3টা, ঠিক আছে, তার সাথে C মাইনাস করতে হবে যেহেতু এটা ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জটা মাইনাস করতে হয়, তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটাও 3 হচ্ছে, C হচ্ছে মানে এখানে আমরা sp2 হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুই মেথডই দেখালাম, যার কাছে যেটা ভালো লাগে একসেপ্ট করবা। হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন SN1 রিঅ্যাকশন, আমরা জানি SN1 রিঅ্যাকশন হচ্ছে 2 স্টেপের রিঅ্যাকশন হয়, SN1 রিঅ্যাকশনটা একটা মানে আমরা এটাকে বলে থাকি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা দুইটা স্টেপের রিঅ্যাকশন হয়, এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইডে তাড়াতাড়ি রিঅ্যাকশন হয়, এই তিনটা কথা ভালো মতো মনে রাখবা। SN1 এর জন্য SN1, ঠিক আছে, এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নাম্বার 1। নাম্বার 2 কেস হলো যে এটা 2 স্টেপে হয়, রিঅ্যাকশনটা 2 স্টেপে হয়। নাম্বার 3 হলো যে এটা 3 ডিগ্রি হাইড্রাইডে সবার আগে হবে, তারপর 2 ডিগ্রিতে হবে, তারপর 1 ডিগ্রিতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে आंसर কি आंसर 2, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, which one is the reactivity of SN1 reaction in case of alkyl halide? SN1 মানে হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাই না, SN1 3 ডিগ্রিতে সবার আগে হবে। আচ্ছা, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অ্যালকাইল হাইড SN2 উল্টাটা হবে মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি তারপর 3 ডিগ্রি, ঠিক আছে। পরেরটা দেখি আমরা যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 3 ডিগ্রি হ্যালাইড পানির সাথে রিঅ্যাকশন করতেছে, পানির সাথে রিঅ্যাকশন করে এখানে হচ্ছে ফর্মেশন করেছে একটা 3 ডিগ্রি হাইড্রোক্সাইড। এখন 3 ডিগ্রি হ্যালাইড পানির সাথে রিঅ্যাকশন করে মানে একটা অ্যালকোহল ফর্ম করছে আর কি, মানে হ্যালাইড থেকে অ্যালকোহল, ঠিক আছে, হ্যালাইড থেকে অ্যালকোহল, এখানে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে আলটিমেটলি, ইকুয়েশনটা ইনকমপ্লিট। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে যে অ্যালকোহল ফর্ম হবে তার মানে এটা একটা নিউ মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে E1 E2 এগুলো কাটা, ঠিক আছে। সো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলে কোন টাইপের হবে, যেহেতু 3 ডিগ্রি বলছে SN1 হবে, ঠিক আছে, 2 ডিগ্রি এটা 1 ডিগ্রি বললে SN2 হইতো। আচ্ছা এরপর দেখি which one is applicable for SN1 process, আমরা জানি SN1 process একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সো এই জিনিসটা মানে কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে হলো এই রিঅ্যাকশনটার রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করবে যে কোনো একটা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের উপর, যে কোনো একটা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা এখানে দেখতে পাই যে DDT of C মানে হচ্ছে কনসেন্ট্রেশনের যে চেঞ্জ, কনসেন্ট্রেশনের চেঞ্জটা মানে রেট অফ দ্য রিঅ্যাকশনটা আর কি, হ্যাঁ কনসেন্ট্রেশন চেঞ্জ মানে রেট অফ দ্য রিঅ্যাকশন, তো এখানে রেট অফ দ্য রিঅ্যাকশনটা ডিপেন্ড করতেছে অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপর, সো এটাই পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা সো এর মাধ্যমে আমরা কিন্তু ক্লাসে শেষ হতে চলে আসছি, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে লেকচারটা এখানেই শেষ করছি।